হ্যালো আমার দুষ্ট মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালোই আছো। আমি তোমাদের পূজা দিদি আবারও চলে আসলাম নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। একদিন রাতে অফিস থেকে বাড়ি ফিরে দেখি অতিথি রুমে আলো জ্বলছে। আমি আমার স্ত্রীকে বলি, কে এসেছে? আলো জ্বলছে যে ওই ঘরে। আমার স্ত্রী বলে, তোমার দেশের বাড়ি থেকে দুজন মানুষ এসেছে, সম্ভবত ওনারা স্বামী স্ত্রী। তাই তুমি কি ওনাদের আগে দেখনি? না। মহিলা আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি তোমার কি হই? আমি যখন বলি আমি তোমার স্ত্রী হই, তখন সে আমাকে জড়িয়ে ধরে বলে, তুমি আমাদের রঞ্জনের বউ। ও মা, কত সুন্দর তুমি! তারপর আমাকে যত সব আদর করা শুরু করেছিল। আমি আমার স্ত্রীকে নিয়েই অতিথি রুমে যাই। দেখি 50 একজন মহিলা ও একজন পুরুষ বিছানা জড়ষ্ট হয়ে বসে আছে। আমি চিনতে পারছিলাম না। আমার মুখ ভ্যাবাচ্চাকা হয়ে ওঠে। ওনারও আমাকে চিনতে পারছিল না। আমার স্ত্রী মহিলাকে বলে, ইনি হচ্ছেন আপনাদের রঞ্জন, আপনাদের ছেলে। মহিলা আমার পরিচয় পেয়ে বিছানা থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বলে, তুমি এত বড় হয়ে গেছ। মহিলা বলেন, তুমি আমাকে চিনতে পারবে না। সেই ছোটবেলায় আমাকে দেখেছ। আমি তোমার জহুরা বুবু। মনে পড়ছে আমার কথা? মনে পড়ে কি আমাকে? সেই কত বছর আগের কথা। 25 বছর আগে, ক্লাস 4-এ পড়ি তখন। স্কুল থেকে বাড়িতে ফিরলে আমাকে খেতে দিতে হয় মা, না হয় জহুরা বুবু। জহুরা বুবু আমার জন্মের আগে আমাদের বাড়িতে কাজ করতে এসেছিল। সেই নাকি কোলে পিঠে আমাকে লালন পালন করেছে, আমাকে দেখে শুনে রেখেছে। একদিন স্কুল থেকে এসে দেখি জহুরা বুবু চোখে মোটা করে কাজল পরে আছে। আমি তার চোখের দিকে বিস্ময়ে পিট পিট করে তাকিয়ে থাকি। জহুরা বুবু আমাকে বলে, কি দেখছ তুমি? আমি আঙুল দিয়ে জহুরা বুবুর চোখ দুটো দেখাই। জহুরা বুবু বলে ওঠে, ওরে আমার ভাইটা। বলেই তার চোখ থেকে আঙ্গুল দিয়ে কাজল মুছে মুছে আমার চোখে পরিয়ে দেয়া। জহুরা বুবুর দেওয়া তার চোখের কাজল আমার চোখে এখন আর নেই। তা মুছে গেছে কবে? একদিনের কথা মনে আছে। আমার খুব জ্বর এসেছিল। 2-3 দিনেও জ্বর নামছিল না। এই জহুরা বুবু মাকে কিছুতেই রাত জাগতে দেয়নি। সেই একটানা 4 রাত আমার সিয়রে বসে জেগে থেকেছে। মাথায় জলপট্টি দিয়েছে। দুচোখের পাতা একটু সময়ের জন্য সে বন্ধ করেনি। আমার শিশুকালে জহুরা বুবু কত যে সেবা যত্ন করেছে, কত যে বিরক্তি ও যন্ত্রণা সহ্য করেছে, সেসব কথা আমার মনে নেই। আমি শুধু আমার মার কাছে থেকে সেসব কথা পরে শুনেছি। আমি যখন ক্লাস 6-এ পড়ি, এক বর্ষার দিনে জহুরা বুবুর বিয়ে হয়ে যায়। মা বাবাই সমস্ত বন্দোবস্ত করে তাকে বিয়ে দিয়ে দেয় দূরের এক গ্রামে। আমার শুধু মনে আছে, শ্বশুর বাড়িতে যাওয়ার সময় জহুরা বুবু আমাকে বুকেং টেনে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। নৌকায় উঠে সারা পথ নাকি সে কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল। বিয়ে হয়ে যাবার পর জহুরা বুবু মাঝে মাঝে আমাদের বাড়িতে বেড়াতে আসত। তারপর তার সংসার ব্যস্ততায় খুব বেশি আসত না। তারপর একদম না। তারপর চলে গেছে অনেক বছর। জহুরা বুবু আস্তে আস্তে সবার কাছে বিস্মিত হয়ে যায়। এই বিস্মিত জহুরা বুবুকে দেখে যতটুকু খুশি হলাম তার চেয়ে বেশি বিষাদে মনটি ভরে উঠল। জহুরা বুবু কেমন শীর্ণকায় হয়ে গেছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মনে হলো সে বড় ধরনের কোনো রোগে দুঃখে ভুগছে। জহুরা বুবুই বলছিল, আমি তোমাদের বাড়ি থেকে ঠিকানা নিয়ে তোমার এখানে এসেছি। আমার অনেক বড় অসুখ হয়েছে মনে হয়। ওখানে এই রোগের কোনায় চিকিৎসা নেই। তাহ অসহায় হয়ে তোমার এখানে চলে এলাম। এই ঢাকা শহরে আমাদের আপন কেউ নেই। তোমার কথা মনে হলো, তাই তোমার কাছে চলে আসলাম। আমি জহুরা বুবুকে বলি, তুমি কোনো চিন্তা করবে না। তোমাকে ভালো ডাক্তার দেখাবো। তুমি ভালো হয়ে যাবে। তুমি সত্যিই ভালো হয়ে যাবে। জহুরা বুবু কিছু টাকা বের করে আমার হাতে দেয়। বলে, জানি না কত খরচ হবে। তুমি এখান থেকে খরচ করবে। আমি ওই মুহূর্তে জহুরা বুবুকে কোনো করুণা করতে চাই না। আমি তার হাত থেকে টাকা নিয়ে নেই। রুমে এসে আমি আমার স্ত্রীকে বলি, জানি তোমাকে না বললেও তুমি ওনাদের জন্য অনেক করবে। তবুও বলছি, তুমি বিরক্ত হবে না? তোমাকে একটা কথা বলি, এই জহুরা বুবু আমার বড় বোনের মতন, আমার মায়ের মতন। আমার সর্বশরীরে ওনার মায়া, মমতা, আদর, স্নেহ লেগে আছে। আমার ছোলো ছোলো চোখ দেখে ও শুধু বলল, ওনাদের কোনো অসম্মান ও অবহেলা হবে না। তুমি দেখ, শহরের সবচেয়ে ভালো বিশেষজ্ঞ ডাক্তারকে জহুরা বুবুকে দেখাই। ওনার সমস্ত কিছু চেক আপ করানো হয়।
সবগুলো রিপোর্ট পেতে 2-3 লেগে যায়। ইতোমধ্যে ঔষধও খেতে থাকে। সুন্দর চিকিৎসা পেয়ে জহুরা ববর মুখে হাসি ফুটে ওঠে। একদিন রাতে টেবিলে বসে খাচ্ছিলাম, আমার খাওয়া দেখে জহুরা বুবু আমার স্ত্রীকে বলছিল, বুমা, তুমি রঞ্জনকে এত ঝাল ভাত খাওয়াও কেন? ও তো ছোটবেলায় ঝাল ভাত খেত না। দুধ আর সরবিকলা দিয়ে ভাত খেত। ও কোনো সময় নিজ হাত দিয়ে ভাত খেত না। চাচি আম্মা, না হয় আমি তুলে খাওয়াতাম। আর একদিন আমার মাথার চুলে তেল নাই দেখে আমার স্ত্রীকে বলছিল, বুমা, তুমি ওর মাথায় তেল দিয়ে দাও না কেন? সরিষার তেল নিয়ে আসো। আমি ওর মাথায় তেল দিয়ে দেই। এরকম আরও অনেক কিছু ওই অল্প কয়দিনে আমাকে পেতে হয়েছে। ইতোমধ্যে সমস্ত রিপোর্টগুলো পেয়ে যাই। জহুরা বুবুকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার সাহেব রিপোর্ট সব দেখলেন। রিপোর্ট দেখে তার মুখটা বিমর্ষ হয়ে ওঠে। তিনি নতুন করে আরও ওষুধ দিলেন এবং ইংরেজিতে আমাকে বললেন, আপনি ওনাদের বাইরে রেখে এসে আমার সাথে দেখা করুন। আমি জহুরা বুবুকে বাইরে রেখে ডাক্তার সাহেবের সাথে দেখা করি। ডাক্তার বললেন, ওনার লিউকোমিয়া ধরা পড়েছে, রক্তের ক্যান্সার। খুব বেশি হলে উনি 3 মাস বাঁচতে পারে। এই চিকিৎসা এখানে এখনও ওই রকম নেই, খুব ব্যয়বহুল, আর করেও লাভ হবে না। জহুরা বুবু তার স্বামীসহ আমার বাসায় আরও 3 দিন ছিল। আমি জহুরা বুবুকে বলি, ডাক্তার সাহেব তোমাকে 3 মাসের ওষুধ দিয়ে দিয়েছে। তুমি যদি ভালো না হও 3 মাস পর আবার এসো। যেদিন জহুরা বুবু চলে যাবে সেদিন বুবুকে বলি, বুবু তুমি আমার চোখে একটু কাজল পরিয়ে দাও না। আমার স্ত্রীর কাছে কাজল ছিল, কাজল নিয়ে আসে। জহুরা বুবু আমার চোখে কাজল পরিয়ে দেয়। আমি তার চোখের দিকে তাকাই, দেখি জহুরা বুবু অঝরে কাঁদছে। তারপর আরও কত বছর চলে গেছে। শুনেছি অনেক আগেই জহুরা বুবু চলে গেছেন জীবন নদীর ওপারে। তার দেওয়া সেই কাজল এখন আর আমার চোখে নেই। তা কবে মুছে গিয়েছে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এ আমার বউ, আর একে তুমি তোমার মতো সুন্দর করে সাজাও। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ আজকেই আমার বিয়ে হয়েছে আর আমার স্বামী একটা পাগলি মহিলাকে বউ বলছে আর ওকে আমার মতো সুন্দর করে সাজাতে বলছে। শুনে আমার এচাক দিয়ে জল পড়তে লাগল। আমি আমার স্বামীকে বললাম, রমেন, তুমি এসব কি বলছো? এই মহিলা তোমার বউ হয় কিভাবে? তোমার বউটা আমি। তুমি তো আজকেই সবার সামনে আমাকে বিয়ে করেছ, আর এখন তুমি চাইছো এই মহিলাকে সুন্দর করে সাজিয়ে আমার জায়গায় বসাতে। এসব কথা শুনে রমেন রেগে গিয়ে বলল, আমি বলেছি তো এ আমার বউ, তুমি একে তোমার মতো সুন্দর করে সাজিয়ে এই ঘরে বসাও, তারপরে তুমি এই ঘর থেকে বেরিয়ে যাও। না হলে আজকেই তোমাকে আমি তালাক দিয়ে দেব। এ কথা শুনে আমার গা কাঁপতে লাগল, কারণ আমার মা অনেক আশা ভরসা নিয়ে আমার বিয়ে দিয়েছে। যদি আমার তালাক হয়ে যায় তাহলে তো আমার মা জীবিত লাশ হয়ে যাবে। আমার মা সারা জীবন শুধু দুঃখই পেয়েছে। আমি চাই না যে আমার জন্য আমার মা আবার দুঃখ কষ্ট পাক। তাই আমি রমেনের কথায় রাজি হয়ে মাথা নাড়ালাম। তারপরে ওই পাগলি মাহলাকে বাথরুমে নিয়ে তোর করতে লাগলাম। তাকে আমার বেনারসিটা পরালাম, যেটা আমার বিয়েতে শ্বশুরবাড়ি থেকে আমাকে উপহার হিসেবে দিয়েছিল। আর আমি ওই পাগলির ছেঁড়া কাপড়টা পরলাম আর মনে মনে কাঁদছিলাম। তারপর ওই পাগলি মহিলাকে ড্রেসিং টেবিলের সামনে এনে সুন্দর করে মেকআপ করে আমার যত গয়নাকাটি ছিল সব পরালাম। যাকে এতক্ষণ বিচ্ছিরি লাগছিল তাকে এখন সুন্দর দেখাচ্ছে। ওই পাগলি জুয়েলারি পরে খুব এক্সাইটেড হয়ে গেল আর আয়নায় বারবার নিজেকে দেখে তালি বাজাচ্ছিল। ওই পাগলিকে রেডি করার পর আমি আমার স্বামীর দিকে ইশারা করলে আমার স্বামী উঠে ওই পাগলির কাছে এসে ভালো করে দেখতে লাগল। তারপরে আমাকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার ইশারা করল। আমি কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে আসলাম। আমাকে দেখে কে বলবে যে কিছুক্ষণ আগেই আমার বিয়ে হয়েছে? আমাকে দেখে যে কেউ পাগলিই বলবে। এই বাড়িতে নতুন, তাই বুঝতে পারছিলাম না এত রাতে কোথায় যাব। কোনো উপায় না পেয়ে দরজার সামনে বসে পড়লাম, কারণ অন্য কোনো ঘরে যদি আমি যেতাম তাহলে আমাকে সবাই বলতো বিয়ের প্রথম রাতেই বর একে ঘর থেকে বের করে দিয়েছে। তাই নিজের অসম্মানের আর তালাকের ভয়ে আমি চুপচাপ আমার স্বামীর দরজার সামনে বসে রইলাম। দুঃখে আমার ঘুমও আসছিল না, তাই চুপচাপ বসে রইলাম। কিছু সময় পরে বারান্দায় কারো আওয়াজ পেয়ে তাকিয়ে দেখি আমার দেওর। ও আমাকে ওখানে দেখে চমকে ওঠে। তারপরে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল।
মুখ ঢাকা ছিল বলে ও হয়তো আমাকে চিনতে পারেনি, আর আমিও কিছু বলতে পারছি না, কারণ এতে আমারই অসম্মান হবে, কারণ আমি সেই মেয়ে যাকে বিয়ের প্রথম রাতেই তার স্বামী ঘরের বাইরে বের করে দিয়েছে। ও হয়তো আমাকে ওই পাগলি ভেবেছিল, তাই টানতে টানতে আমাকে স্টোর রুমের নিয়ে একটা দড়ি দিয়ে বেঁধে ফেলে। তারপর আমি অবাক হয়ে দেখলাম যে সে আমার জন্য বাসির রুটি, তরকারি আর কিছু ওষুধ নিয়ে আসলো, যেটা হয়তো ওই পাগলির জন্য। কিন্তু আমি ওই ওষুধ কিছুতেই খেতে পারব না, কারণ আমি তো পাগলি না। দড়ি দিয়ে আমার পা বাঁধা ছিল, কিন্তু দুটো হাত খোলা। ও আমাকে ওই বাসি রুটি খেতে বলল। আমি তাড়াতাড়ি মাথা ঝুঁকিয়ে না বললাম। যেই মাথা ঝুঁকালাম তখনই আমার মুখ থেকে কাপড় পড়ে গেল, আর আমার দেওরা আমাকে দেখে চমকে উঠল। ও বিশ্বাসই করতে পারছে না যে এটা আমি। তারপরে ও আমাকে বলল, তুমি এই অবস্থায় কেন? আমি কাঁদতে কাঁদতে ওকে সব কথা খুলে বললাম। ও আমার কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তারপরে বলল, তোমার উচিত হয়নি দাদার কথা শুনে ওই পাগলিকে নিজের জায়গায় বসানো আর ঘর থেকে বেরানো। এ কথা শুনে আমি বললাম যে তোমার দাদা আমাকে তালাক দেওয়ার আর এই বাড়ি থেকে বের করে দেওয়ার ভয় দেখাচ্ছিল। আর আমার তালাকের কথা শুনলে আমার মা জীবিত লাশে পরিণত হবে। তারপর আমার দেওর আমার পা থেকে দড়ি খুলে আমাকে ওর পিছন পিছন আসতে বলল। আমি ওর পিছন পিছন স্টোর রুম থেকে বেরিয়ে অন্য একটা ঘরে গেলাম, যেখানে আমার শাশুড়ি ঘুমিয়ে। আমার দেওর শাশুড়িকে ঘুম থেকে উঠিয়ে সমস্ত কথা বলল, যেটা শুনে আমার শাশুড়ির দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আমি বুঝতে পারছিলাম কিছু একটা তো আছে যেটা এরা আমার থেকে লুকাচ্ছে। তাই আমি আমার শাশুড়িকে সরাসরি জিজ্ঞেস করলাম, ওই মহিলাটিকে যার জন্য আমাকে আমার ঘর থেকে বের হয়ে আসতে হয়েছে। তখন আমার শাশুড়ি দেওরকে বাইরে যেতে ইশারা করল। দেওর বাইরে বেরিয়ে গেলে শাশুড়ি আমাকে ওনার পাশে বসিয়ে বললেন যে ও হলো আমার বান্ধবীর মেয়ে। ওর ছোটবেলাতেই ওর বাবা মা মারা যায়, তাই আমি ওকে এ বাড়িতে এনে নিজের মেয়ের মতো মানুষ করি। ওরা তিনজনে একসাথেই বড় হয়। রমেনের সাথে ওর বন্ধুত্ব খুব ভালো ছিল। আমার শাশুড়ি আরও বললেন, ওই পাগলি মেয়েটার নাম অনন্যা। ও বড় হলে আমার শাশুড়ি ওকে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখতে শুরু করলে অনন্যা বলে যে ও কাউকে ভালোবাসে আর তাকেই বিয়ে করতে চায়। এটাতে আমার শাশুড়ি খুশি হয়ে ওই ছেলের সাথেই অনন্যার বিয়ে ঠিক করেন। কিন্তু এই খবর যখন রমেন শুনল, তখন ও চিৎকার চেঁচামেচি জুড়ে দিল, কারণ ও অনন্যাকে ভালোবাসে আর বলে বিয়ে যদি করতে হয় তাহলে অনন্যাকেই করবে। একথা শুনে আমার শাশুড়িও মনে মনে খুশি হয়েছিল, কারণ উনিও অনন্যাকে খুব পছন্দ করতেন। কিন্তু যখন অনন্যা শুনল যে রমেন ওকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়, তখন অনন্যা সরাসরি না বলে দেয়া। এটা শুনে রমেনের মন ভেঙে যায়, তাই ও ব্যবসার কাজে বাইরে চলে যায়। অনন্যার একথা শুনে আমার শাশুড়ির খারাপ লাগলেও তিনি অনন্যার বিয়ে ধুমধাম করেই দেন। রমেন এতটাই দুঃখ পেয়েছিল যে ও অনন্যার বিয়েতেও আসেনি। অনন্যা বিয়ের মাত্র 2 মাস পরেই ফিরে আসে, কারণ ওখানে থেকে ও কেমন পাগল হয়ে যাচ্ছিল, আর ওর স্বামী ওর সমস্ত গয়নাগাটি টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তারপরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে খোঁজখবর নিয়ে জানা যায় অনন্যার সঙ্গে ছেলেটির অনলাইনে পরিচয়, তার মানে ছেলেটি একটা ফ্রড, যে টাকা পয়সার লোভে ফ্রড বিয়ে করেছিল। অনন্যা তখন প্রেগন্যান্ট। এ কথা শুনে দুঃখে অনন্যা পাগলের মতো আচরণ করতে শুরু করে। তারপরে যখন ওর বাচ্চা নষ্ট হয়ে যায়, তখন অনন্যা পুরোপুরি পাগল হয়ে যায়। এই খবর যখন রমেন শোনে, ও তাড়াতাড়ি বাড়ি ফিরে অনন্যার খেয়াল রাখতে শুরু করে। ও অনন্যাকে ভালো ডাক্তার দেখায়, কিন্তু ডাক্তার বলেছিল হয়তো অনন্যা পুরোপুরি ঠিক হবে না, একটা মাত্র সম্ভাবনা আছে, ওর সাথে যা যা হয়েছে তাই যদি আবার রিপিট করা হয় তাহলে হয়তো ও ঠিক হতে পারে। এ কথা শুনে রমেন ওকে বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তখন আমার শাশুড়ি ওকে নিজের দিব্যি দিয়ে কোনোরকমে আটকে রাখে। এইভাবে 1 বছর কেটে গেল, কিন্তু অনন্যার কোনো উন্নতি দেখা গেল না। তাই আমার শাশুড়ি রমেনকে বোঝাতে লাগল, অনন্যা যখন 1 বছর ও ঠিক হয়নি, তাহলে কি এমন গ্যারান্টি আছে যে ও বিয়ের পরে ঠিক হয়ে যাবে? অনন্যা খুব বেশি পাগলামি করত, আর ওর ধারে কাছে কেউ ঘেঁষতে পারত না। আর কয়েকবার তো ও কামড়ানোরও চেষ্টা করেছে, আর সুযোগ পেলেই বাড়ি থেকে পালিয়ে যেত। তাই আমরা ওকে দড়ি দিয়ে বেঁধে রাখতে বাধ্য হই। রমেনের এত চেষ্টার 1 বছর পরেও অনন্যা যখন ঠিক হল না, তখন বাড়ির সবাই রমেনকে বুঝিয়ে শুনিয়ে বিয়ে দিল, কারণ সবাই ভেবেছিল যে রমেন বিয়ে করলে হয়তো ওর মন থেকে অনন্যার প্রভাব কমে যাবে। আমার শাশুড়ি সব সময়